দুদিকে সবুজ পাহাড়, আর মাঝে স্রোতস্বিনী ছোট্ট পাহাড়ি নদী শান্তি। অরুণাচলের দিরাঙের অনতিদূরে শান্তি ভ্যালি অপরূপাই শুধু নয়, নৈসর্গের রানী। প্রকৃতি তার আপন খেয়ালে তুলির টানে অনেক যত্ন নিয়ে এঁকেছে এই জায়গাকে। সৌন্দর্যের সাথে সাথে অবাধ আর অসীম শান্তি বিরাজ করছে এই শান্তি ভ্যালিতে। আমরা গুয়াহাটি থেকে রওনা দিয়ে এক রাত শেরগাঁওতে থেকে পরের দিন সন্ধেবেলায় পৌঁছেছিলাম শান্তি ভ্যালিতে। আজ এই পর্বে আমাদের শান্তির গল্প। যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। সুপ্রভাত, এখন বাজে সকাল 8:15। আমরা রয়েছি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের শান্তি ভ্যালিতে। আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটার নাম হচ্ছে লন্ডন ব্রিজ। আজকে 23 তারিখ, 23শে মার্চ 2025। দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরুণাচল ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে। অপূর্ব লাগছে এই শান্তি ভ্যালি, একটা শান্তির জায়গা, লিটারেলি শান্তির জায়গা। আমি দেখাচ্ছি আপনাদের, নিচ দিয়ে বয়ে যাচ্ছে শান্তি নদী। এই দেখুন, এই ছিল শান্তি নদীর ওপরে লন্ডন ব্রিজ। কেন এটা লন্ডন ব্রিজ জানি না আমরা। সামনে কিউই চাষ হচ্ছে, ডান দিকে আমাদের হোমস্টে, দেখাচ্ছি সব কিছু। এখানে এখন প্রচুর কিউই চাষ হয়। এই হচ্ছে কিউই ক্ষেত, এই দেখুন। না লন্ডন ব্রিজ শিবাজি যেটা বললো যে হ্যাঁ জানি না, আসলে পাশে একটা ছোট্ট একটা একটা ছোট্ট একটা রেস্তোরাঁ আছে, সেখানে লেখা আছে লন্ডন ব্রিজ, সেটার নাম হতে পারে। সেই জন্য আমরা এটাকে লন্ডন ব্রিজ বলছি আর কি। আলাদা করে এটার নাম যে লন্ডন ব্রিজ সেটা আমরা জানি না আর কি, কিন্তু বললাম আর কি, একটা নাম তো দরকার সব কিছুরই। তাই এই দেখুন, এখানে এলে সময় আপনার জন্য থমকে যাবে। আজকে নীল আকাশ, রোদ ঝলমল করছে। সকালে একটু কুয়াশা ছিল, এখন সূর্য ওঠার পরে কুয়াশা কেটে গিয়েছে। সারা অরুণাচল জুড়েই এখন প্রচুর কিউই ক্ষেত। আমরা যে শেরগাঁওতে ছিলাম, যে হোমস্টেতে, তার পাশেও কিউই ক্ষেত ছিল। ওই হোমস্টের মালিকও কিউই চাষ করছেন। আর আসার পথে প্রচুর আমরা কিউই ক্ষেত দেখেছি। আর তাছাড়া এখানে ব্লুবেরি, অরেঞ্জ, আপেল এগুলো তো হয়ই। এই দেখুন, এই হচ্ছে হোমস্টে। এখানে যত হোমস্টে আছে সবই নদীর পাড়ে। তুই নিয়ে যাবে নাকি? নিয়ে যেতে পারলে ভালোই হতো, কিন্তু থাকবে না আমাদের ওখানে। এত সুন্দর পরিবেশ ছেড়ে কেন যাবে বল? আর ওই গরম। হ্যাঁ, স্বর্গে আছে, সেখান থেকে কেন নামবে? এখনো অবধি অরুণাচল যতটুকু দেখেছি আমরা, তাতে আমাদের যে উপলব্ধি স্বর্গের থেকে কম কিছু নয়। এতদিন আসিনি কেন, সেটা একটা বড় প্রশ্ন নিজেদের কাছেই নিজেদের। আর পরিবেশটা যখন ঢুকছিলাম, আমরা ভুটানের পাশ দিয়ে এসেছিলাম। আমরা ভুটান গিয়েছি, আপনারা দেখেছেন। ভুটানের পরিবেশের সঙ্গে অনেকটা মিল আছে। সেই সঙ্গে যদি একটুখানি কাশ্মীর পাঞ্চ করে দেন, একটুখানি সিকিম পাঞ্চ করে দেন, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই অরুণাচল প্রদেশ। লোকসংখ্যা খুবই কম, আপনারা জানেন। সেই জন্য ভিড় এখানে কম, স্থানীয় মানুষজনদের সংখ্যাও খুবই কম। আর ট্যুরিস্ট এই মুহূর্তে আমরা যা দেখছি অত রাশ নেই। আর অরুণাচলে এলে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে সবুজটা এতটাই সুন্দর, অনেকটা কাশ্মীরের মতো সবুজ। আর বরফও পাবেন, সবুজও পাবেন, নদী পাবেন, পাহাড় পাবেন, সব কিছু কিন্তু রয়েছে এই অরুণাচল প্রদেশে। আর আরও একটা কথা, রাস্তাঘাট খুব ভালো। আমরা যে এসেছি গতকাল, আপনারা দেখেছেন, রাস্তা চওড়া এবং রাস্তায় কোনো খানাখন্দ নেই। সুতরাং আপনি যখন ট্র্যাভেল করবেন, ট্র্যাভেলটা স্মুথ। এই যে নদী, আর নদীর পাশেই আমাদের হোমস্টে। আমি বলছিলাম যে দেখো সেরকম অসভ্যের মতো একটা ভুঁড়ি হয়ে গেল। আমি দেখাচ্ছিলাম যে আমারটা কত বড় হয়েছে, তাই শুনে আমাকে এইভাবে দেখালো। কত বড় মানে এই ভুঁড়ির জন্য আমাদেরকে তোমরা ভুঁড়ি নিয়ে ভুঁড়ি আলোচনা করো, আমি বরং আপনাদের নদীটা দেখাই। এই হলো শান্তি নদী।
সামনেই ঘাট রয়েছে, দেখাচ্ছি আপনাদের। যারা গরমকালে আসবেন তারা অবশ্যই এই নদীতে স্নানও করতে পারেন। সেই সময় এলে কিন্তু স্নানটা মিস করবেন না। তবে বর্ষার সময় নদীর জল অনেক বেড়ে যায়। আর অরুণাচল প্রদেশ বেড়াবার সবচেয়ে ভালো সময় সেটা হচ্ছে এই সময়টা, মার্চ, এপ্রিল, মে। আর ওদিকে অক্টোবর, নভেম্বর। বর্ষাটাকে অ্যাভয়েড করে চলুন। আর যারা বরফ দেখতে আসতে চাইবেন তারা কিন্তু বরফ পাবেন, এপ্রিল অবধি বরফ পাওয়া যায় ওই ওপরে। নিচে যদি বরফ চান, এইসব জায়গাতেও বরফ থাকবে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারিতে এলে। যারা বরফ দেখতে আসবেন তারা ফেব্রুয়ারি মাসটাকে বেছে নিন। এই হচ্ছে ঘাট। নামটাই কি অপূর্ব, তাই না পৃথ্বীজিৎ? একদম। শান্তি। শান্তি। এই দেখো সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, সেখানেও যথারীতি অসভ্যতা করে লোকে জলের বোতল ফেলে গেছে, প্লাস্টিকের বোতল। যেটা আমরা বারে বারে বলি যে আমাদের দেশের এত সুন্দর প্রকৃতি, দয়া করে এগুলো আপনারা করবেন না। যেগুলো নিয়ে আসবেন সেগুলো সঙ্গে করে নিয়ে যান। সব জায়গায় ডাস্টবিন আছে, সেখানে ফেলুন। কিন্তু কিছু মানুষজন তো শোনেন না। তুলে ফেলো, কী আর করবে, তুলতেই হবে। ফেলে একটা সাইডে কোথাও রেখে দাও। কী আর বলবো, আর কি কিছু বলার নেই এই বিষয়ে। না, এ ব্যাপারে কিছুই বলার নেই। আকাশটা খেয়াল করুন, আজকে ঘন নীল আকাশ। এখানে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বাহ। এইটা দেখেই আমার মনে হচ্ছে যে দুকলি গান ধরি। কলসিতে পানি নাই, যমুনা বহুদূর। আরে কলসিতে পানি নাই, যমুনা বহুদূর। হাঁটিতে না পারে রাধা, পড়িয়া নূপুর পায়ে। জলে না যাইও মায়ে তোয়, জলে না যাইও, জলে না যাইও মাই হে কলঙ্কিনী রাধা। ওই কদম ডালে বসিয়া আছে কানুয়া রামজাদা, মায়ে তোয় জলে না যাইও। ওনার জন্য বারণ আছে, আমাদের জন্য বারণ নেই, আমরা যাবো জলে। সুন্দর সুন্দর, আহা ঠান্ডা সুশীতল জল ভাই। হ্যাঁ, গরমকালে এলে তুই ভাব, গরমকালে এলে এখানে গা ডুবিয়ে প্রাণ সব জুড়িয়ে যাবে আর কি, যাকে বলে। অসাধারণ পরিবেশ, অসাধারণ জায়গা, কথা হবে না। শিবাজির ভাষায় 200% রেকমেন্ডেড। একদম। আপনারা যদি অরুণাচল প্রদেশ প্ল্যান করেন, আমরা যে রুটে আসছি, এই শেরগাঁও, তারপর শান্তি, এইভাবে প্ল্যান করুন। শান্তি ভ্যালি মিস করবেন না, শেরগাঁও মিস করবেন না। খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি, শান্ত, সুন্দর জায়গা এই দুটো। এরপরে তো দেখা আরও বাকি রয়েছে আমাদের। আপনারা সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে নিয়েই ঘুরছি অরুণাচল প্রদেশ। আর আমরা যাদের সঙ্গে ঘুরছি তা হলো স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জীব রয়েছে আমাদের সঙ্গে। এই যে অরিজিৎ, কোথায় গেলে? ওই সঞ্জীবের ক্যামেরাটা দেখুন একটুখানি। হ্যাঁ, 500 mm লেন্স, বার্ড ওয়াচার। 600টা পড়ে আছে, তুমি দিচ্ছ না তো। হ্যাঁ, 600টা আমার কাছে পড়ে আছে। হ্যাঁ, সঞ্জীব শখের পক্ষী বিশারদ এবং বার্ড ওয়াচার, খুব ভালো ছবি তুলেছে এখানে পাখিদের। যারা বার্ড ওয়াচিং করতে চাইবেন তাদের কাছে কিন্তু এই খাজানা জায়গা, এই শেরগাঁও আর শান্তি, তাই তো সঞ্জীব? একদম একদম, হ্যাঁ, একদম দুর্ধর্ষ দুর্ধর্ষ জায়গা। তো যেটা বলছিলাম, আমরা ট্যুর করছি ওদের সঙ্গে, স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। আপনারা যদি অরুণাচল প্রদেশ প্ল্যান করতে চান তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ প্যাকেজের জন্য। এছাড়াও ওরা রাজস্থান, অফবিট কাশ্মীর, আন্দামান নিকোবর, এইসব জায়গাতেও ট্যুর করে থাকে। আপনারা যোগাযোগ করতে পারেন। নর্থ বেঙ্গল আর সিকিম তো আছেই, সিকিমে ওদের নিজস্ব হোটেল আছে, দার্জিলিংয়ে ওদের নিজস্ব হোটেল রয়েছে। তো আপনারা যদি চান এইসব জায়গায় বেড়াবেন তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওদের সমস্ত ডিটেলস দেওয়া রইল। আর ওদের সঙ্গে কিন্তু আমরা এর আগে অফবিট কাশ্মীর ট্যুর করেছিলাম, সেই সিরিজ সাংঘাতিক পপুলার, আপনারা দেখেছেন। আর তার আগে অরিজিতের সঙ্গে অমরনাথ গিয়েছিলাম, 1 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, দারুণ ছিল সেই অমরনাথ যাত্রা। ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া রইল স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের। নদীর পাড়েই খুব সুন্দর হোমস্টে। এই হচ্ছে ঘরগুলো, দেখাচ্ছি আপনাদের।
উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড় বা সিকিমের যেমনি হয় প্রত্যেকটা বাড়ির সামনে দারুণ সুন্দর ফুলের গাছ থাকে, অরুণাচল প্রদেশেও তাই। এই দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর ফুল গাছ পাবেন। আসুন ঘর দেখে নিন। এই হলো এই হোমস্টের একটা রুম, ডাবল বেড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই। র্যাক দেখতে পাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা ঘরে রুম হিটার দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। যদিও আর একটা কথা বলে দিই, এখানে একটু কারেন্টের সমস্যা রয়েছে, মাঝে মাঝে একটু কারেন্ট অফ হয়, সেটা সকালের দিকেও হয়, এটা বলে দিলাম। কিন্তু আপনারা এখানে অবশ্যই আসবেন, এই শান্তি ভ্যালি। আর এর আগে যে জায়গাটা দেখলাম শেরগাঁও, এরপরে যা হবে সে তো বলবই, কিন্তু শান্তি ভ্যালি ওই যে পৃথ্বীজিৎ যা বললো 200% রেকমেন্ডেড। আর এই জায়গাটা হচ্ছে দিরাঙের থেকে এই সামান্য এগিয়ে, কত কিলোমিটার, 6 কিলোমিটার ফ্রম দিরাং। তো দিরাঙে না থেকে, দিরাংটা জাস্ট বাজার মফস্বল এলাকা, সেখানে না থেকে এখানে থাকুন। এখান থেকেই আপনি দিরাং মনাস্ট্রি ঘুরে নিতে পারবেন, আর ঘুরে নিতে পারবেন মান্দালয়। সেখানে ওপরে পাহাড়ের ওপরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর জায়গা, যাব সেখানে আমরা। আর দেখে নিতে পারেন থেমবাং স্টোন ভিলেজ, আর দিরাং মনাস্ট্রিতে রয়েছে, এবং দিরাং বাজার। এই সবগুলো এখানে থেকেই ঘুরে নিতে পারবেন দিনে দিনে। আচ্ছা, এবার এই শান্তি ভ্যালিতে থাকার খরচের একটা ধারণা দিয়ে দিই আপনাদের। মোটামুটিভাবে 3 থেকে 4 হাজার টাকা এর মধ্যে আপনি এখানে রুম পেয়ে যাবেন, ব্রেকফাস্ট সহ দুজনের জন্য 3 থেকে 4 হাজার টাকা। আর লাঞ্চ আর ডিনারে প্রত্যেক বারের জন্য, প্রত্যেক বেলার জন্য পার হেড খরচ হচ্ছে ওই 350 টাকার মতো। খাবার দাবার খুব ভালো দেয় এনারা। খাওয়া দাওয়া নিয়ে এখনও অবধি অরুণাচল প্রদেশে আমাদের কোনো কমপ্লেন নেই, দারুণ সুন্দর খাবার পেয়েছি সব জায়গায়। শীতকাল বলে এখন চাষের জমি ফাঁকা, কিন্তু ভেবে দেখুন এখানেই যখন ধান রোয়া হয়ে যাবে বর্ষার পরে, তখন কীরকম লাগবে, বা যখন ধান পাকবে অক্টোবর মাসে, তখন কীরকম লাগবে। গাড়ির ঘড়িতে এখন 10টা বেজে 15 মিনিট। আমরা বেরুলাম এখানে কয়েকটা জায়গা ঘুরে দেখতে। প্রথমে যাব মান্ডালা, সামনেই শান্তি বাজার, ওখানে দাঁড়াবো একটু। চলুন আপনাদেরকে শান্তি বাজারটা একটু দেখিয়ে দিই। ছোট্ট একটা বাজার, এখানে সিঙ্গেল ওয়ে, বড় গাড়ি এলে সাইড দেওয়া খুব মুশকিল। এই দেখুন এই গাড়িটা যাচ্ছে, আমাদের গাড়ি আবার ডান দিকে ঢুকিয়ে দিল, না হলে ওই গাড়ি পাস করতে পারতো না। এই হচ্ছে ছোট্ট একটা বাজার, শান্তি বাজার। এটা একটা দোকান রয়েছে, আর কয়েকটাই দোকান। এখানে শান্তিতে যত হোমস্টে, হোটেল সব কিন্তু ওই নদীর পাড়ে, এই শান্তি বাজার থেকে এগিয়ে খানিকটা, এই কিলোমিটার খানেক এগিয়ে। ওখানে একটা গেট রয়েছে, তার মধ্যে লেখা আছে ওয়েলকাম টু শান্তি। এই গাছটা দেখুন, এটা পিঙ্ক। এতক্ষণ অবধি আমরা সাদা পাচ্ছিলাম, মাঝে মাঝে পিঙ্ক ছিল পাহাড়ের ওপরে দূরে, এখন এই কাছে পাওয়া গেল। এই হলো শান্তি ভ্যালি। এই দেখুন, এই হচ্ছে সাদা ফুলের গাছটা, খুব সম্ভবত পিচ, আর এই হচ্ছে পিঙ্ক। আর এখানে এই গেট, যার মধ্যে লেখা আছে ওয়েলকাম টু শান্তি।
এখানে এলে বুঝতে পারবেন যে এই শান্তি ভ্যালি আসলে কি অপূর্ব শান্তির জায়গা। আমরা শান্তি বাজার থেকে আরেকটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম, কেন সেটা দেখুন। এই যে এই জন্য এখানে জিজ্ঞেস করলাম, ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এটা কোন গাছ? বলছে পিচ। আমি যেটা ভেবেছিলাম তাই, এগুলো পিচ গাছই। শান্তি ভ্যালিতে এখন যে জায়গাটায় আমরা রয়েছি এটা হচ্ছে একটা শিপ ফার্ম, খুব পপুলার শিপ ফার্ম। আপনি যদি গুগল ম্যাপে শান্তি ভ্যালি সার্চ করেন তাহলে এই শিপ ফার্মটার লোকেশনই দেখাবে সবার আগে। এখানে বুঝলি পৃথ্বীজিৎ, শান্তি ভ্যালিতে সব কিছু শান্তির হলেও ভেড়াদের জীবনটা শান্তির নয়। সব জায়গাতেই চাই। হ্যাঁ, খুব বড় শিপ ফার্ম এটা, ভেড়া প্রতিপালনের জন্য। দেখাচ্ছি আসুন। তবে এখানে যেটা আমার সবচেয়ে আগে নজর কাছে তা হচ্ছে পেছনের এই গাছগুলো, সবুজটা অসাধারণ। কি গাছ আমি বুঝতে পারছি না। না না, আখরোট গাছ নাকি রে? আখরোট গাছই ভাই, অদ্ভুত সুন্দর সবুজ রং, তাই না? শান্তি বাজার থেকে খানিকটা এগিয়েই ডান দিকে এই শিপ ফার্ম। এই গাছটা কি গাছ আপনাদের জানা থাকলে প্লিজ একটু জানাবেন। এখান থেকে এই শিপ ফার্ম থেকে ভিউ কিন্তু দারুণ। সামনে শান্তি ভ্যালি, এইদিকে ফার্ম হাউসগুলো, আর এইদিকে শান্তি ভ্যালি, শান্তি নদী বয়ে যাচ্ছে ওই নিচ দিয়ে। শান্তি থেকে মান্ডালার ডিস্ট্যান্স হচ্ছে 30 কিলোমিটারের মতো, সময় লাগবে ঘন্টাখানেক, 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা। মান্দালা পাহাড়ের একদম টপে, তাই চড়াই রাস্তা। শান্তি ছাড়ার খানিকক্ষণ পর থেকেই আবহাওয়া বেশ খারাপ হতে শুরু করেছিল। রোদ ঝলমলে আকাশ আস্তে আস্তে হারিয়ে গেল সাদা কালো মেঘের আড়ালে। আমরা মান্ডালা চলে এসেছি, আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা এতটাই মোটা বরফের মতো পড়ছে। মান্ডালা, যা বিশুবাবু বলছেন, মোটামুটি 10,000 ফিটের ওপরে, আর টেম্পারেচার এখন 5-6-এর আশেপাশে। স্নো পড়ছে এখন ইনফ্যাক্ট, কিন্তু সেটা বরফের দানা, মানে স্নোফলে যেরকম হয় সেরকমটা নয়। দেখাচ্ছি দাঁড়ান, এই দেখুন বরফের দানা পড়ছে। দেখ পৃথ্বী, মান্ডালায় বুদ্ধ স্ট্যাচু। হ্যাঁ, স্নো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পড়ছে, কিন্তু এটা স্নোফল হলে যে স্নোফ্লেক্স হয় সেরকমটা নয়। আমি দেখাচ্ছি, আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা। এই দেখুন গাড়ির মধ্যে পড়ে রয়েছে, এই যে এইরকম পড়ছে, লিটারেলি বরফের দানা পড়ছে আর কি। দেখুন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই যে এই দেখুন এইরকম বরফ পড়ছে। হাতের মধ্যে পড়ছে কি? হ্যাঁ, হাতের মধ্যে পড়বে, তুই হাতটা পাত, পড়ে ছিটকে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ এইখানে পড়ছে বরঞ্চ। হ্যাঁ, এই যে এখানে এখানে লাফিয়ে লাফিয়ে পড়ছে, এই যে এই যে এই যে বড় কিছু কিছু দাঁড়া তো মানে বেশ বড়। যাই হোক, খুব তাড়াতাড়ি ঘুরে নিতে হবে, ঠান্ডা রয়েছে এখানে, বেশ ভালোই ঠান্ডা রয়েছে।
আচ্ছা, এই যে প্রদীপ বাবু, আপনি আসছেন কোথা থেকে? আমি সল্ট লেক কলকাতা। আচ্ছা, আমাদের ভিডিও দেখেন ওনারা নিয়মিত, ওনার স্ত্রী, সন্দীপন, ছেলে সন্দীপন। খুব ভালো লাগলো আলাপ করে। এখানে যে দেখা হবে এটা আমাদেরও, এই বরফ, হ্যাঁ এরকম বরফের মধ্যে এখন তো বড় বড় দ্বারা পড়ছে, একটু আগে। খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের শ্রীলঙ্কা সবই প্রায় দেখি। শ্রীলঙ্কা ঘুরে আসুন, ভালো লাগবে। আমরা অনেকবার প্ল্যান করে এখনো হয়নি। দারুণ জায়গা। শ্রীলঙ্কার বদলে শিলং চলে গেছিলাম। ও এটাকে ঠিক স্নোফল বলা যায় না, উল্টা ওই হ্যাঁ। না কি বলে ওরা হিন্দিতে? গোলা গোলা। ভালো থাকবেন, ভালো থাকবেন। যাবেন নাকি তাও? হ্যাঁ, এরপরই তাও কালকে যাব। স্নোফল অনেক রকমের হয়, এটা একটা নতুন রকমের স্নোফল। হ্যাঁ, মনে হচ্ছে ছোট ছোট সোলার বল পড়ছে। হ্যাঁ, এইবার ঠিক বলেছে, এইটা হচ্ছে পারফেক্ট উপমা, সোলার বল। একদম তাই, দেখুন পথের মধ্যে এই যে কত পড়ে রয়েছে। এবার কানের মধ্যে না একটা পড়লো, বেশ লাগলো কিন্তু। এইটাই যদি একটু বড় সাইজের হয়, মাথা কিন্তু ফাটবে। এখানে দেখুন প্রচুর চোরতেন রয়েছে, আর মাঝে একটা বুদ্ধ মূর্তি। রীতিমতো আওয়াজ হচ্ছে কত, দেখুন। ওই সামনে দিয়ে গেট। আচ্ছা, বুঝতে পারছেন কি যে কিরকম পরিমাণে পড়ছে? এখন অসংখ্য পড়ছে। টুপিটা, প্রীতি যদি টুপিটা পাতি এখানে, ও পরে লাফিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। আরে সাবাস, তো ঝমঝমিয়ে বরফ পড়ছে। ঝমঝমিয়ে বরফ, হ্যাঁ, ঝমঝমিয়ে বৃষ্টি পড়া দেখেছি, বরফ। হ্যাঁ, এটা কিন্তু প্রীতি ভালো বলেছিস যে আমরা ঝমঝমিয়ে বৃষ্টি পড়া দেখেছি, ঝমঝমিয়ে বরফ পড়া এই প্রথমবার দেখছি। স্নোফলে হালকা হালকা যে স্নোফ্লেক্স, সেটা ডিফারেন্ট, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। আমরা মনে হয় ভুলভাল দিকে চলে এলাম রে। আমরা পুরো পেছন দিক দিয়ে চলে এসেছি। এই হচ্ছে বুদ্ধ মূর্তি। এই যদি এইটা বৃষ্টি হতো, এতক্ষণে কাক ভেজা ভিজে যেতাম আমরা। বুদ্ধ মূর্তিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই। ওরে বাবা, এবার গায়ে লাগছে। রে বাবা, কি হারে পড়ছে দেখুন। এবার বুঝতে পারবেন, দেখুন কি হারে বরফ পড়ছে। সাংঘাতিক পড়ছে। এবার পালাতে হবে এখান থেকে। এটাই যদি বৃষ্টি হয় তাহলে গেল। জায়গাটা খুবই সুন্দর, নো ডাউট। রোদ ঝলমলে দিনে বেশ লাগবে। এই দেখুন সাদা হয়ে গেছে। চলো চলো চলো, এই ভেতর দিয়ে চল। কেন ওদিক দিয়ে যাবো কেন? এদিক দিয়ে যায়। না না, একই হাঁটতে হবে। এই রকম স্নোফল আপনাদের যদি কারো অভিজ্ঞতায় থাকে তাহলে প্লিজ জানাবেন, আর এটাকে কি বলে এক্স্যাক্টলি সেটাও জানাবেন। হ্যাঁ, মানে সর্বোচ্চ তুষার ঝড় আমরা দেখেছিলাম কয়েকদিন আগে, আপনারা জানেন। আপনারা যখন, হ্যাঁ, আমরা যখন কাজাকিস্তান গেছিলাম, সেটা একরকম এক্সপিরিয়েন্স ছিল, এটা কিন্তু আরেক রকম। আরেক রকম। এপাশ থেকে বুদ্ধ মূর্তিটা আরেকটু ভালো দেখা যাচ্ছে, দেখুন। অরিজিৎ কি করেছে, পুরো গোলা বানিয়ে ফেলেছে। বরফ পড়া থেমে গেছে, আর একটু রোদ দেখা দিয়েছে। রোদ ছায়ায় এক অদ্ভুত সুন্দর লাগছে। এই আলোটা অসাধারণ। জায়গাটা কিন্তু সেরা। আবার একটু যাই ভেতরে। এবার জল জল হয়ে গেছে, কাদা কাদা।
এবার এদিকটা থেকে নিচেটা দেখুন, এই যে এখানে টোটাল 108টা এরকম ছোট ছোট চড়তেন রয়েছে, যেগুলো কেউ না কেউ স্পন্সর করেছে। এদিক থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর, পুরো সার্কেল করে বুদ্ধ মূর্তিকে ঘিরেছে, তারপর এদিক দিয়ে এসে শেষ হয়েছে 108 নম্বর। আমরা এখন নামছি। আমাদের পরের গন্তব্য হচ্ছে থেমবাম হেরিটেজ ভিলেজ। ওটা এখান থেকে ওই 45 কিলোমিটারের মতো হবে। ঘড়িতে এখন সময় 1:01। সামনে এক পাল ইয়াক। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আমরা নাচছিলাম, এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, আবারও সেই পিচ ব্লসম দেখুন, পিঙ্ক কালারের। না দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। রাস্তার ধারে একটা ছোট্ট রেস্তোরাঁয় দাঁড়িয়ে পড়লাম লাঞ্চের জন্য। এবং দেখুন, এখানে সাদামাটা ভেজ থালি, এই যে ভাত আছে, একটা বাঁধাকপির তরকারি আছে ছোট্ট করে, আলু রয়েছে, আর এটা কি গো? এটা হচ্ছে করলা ভাজা। ও, করলা ভাজা। আর এটা কিছু একটা চাটনি দিয়েছে, ডাল, হ্যাঁ ছুরপি, গ্রেট। আর আমরা অমলেট নিয়েছি। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। যাই হোক, ডালটা কিন্তু অসাধারণ সত্যি। আর একটা কথা, আমরা যত জায়গায় খেলাম, এই যে চাল ভাত খুব সুন্দর, একটা সরু ছোট চাল, দারুণ টেস্টি। আর ডালের মধ্যে একটা পাতা দিয়েছে কিছু, সেই জন্য আরও ভালো লাগবে। মেন রাস্তা থেকে আমরা বাঁদিকে এই বাঁক নিলাম। এখান থেকে 14 কিলোমিটার দূরে হচ্ছে থেমবাং, THEMBANG, থেমবাং গ্রাম, যেটা বললাম হেরিটেজ স্টোন ভিলেজ। মেঘলা আকাশ সবসময় মন খারাপ করে দেয়, কিন্তু সেই দিন অরুণাচলের দিরাঙে আরেক উপলব্ধি হল। মেঘ কালো আকাশের নিচে পাহাড়ের অন্য এক রূপ আছে। কালচে সবুজ পাহাড় তখন কৃষ্ণকলি, আর আমি খুঁজছিলাম তার কালো হরিণ চোখ। এখন 3:20 আমরা এসে পৌঁছালাম থেমবাংয়ে। থেমবাং সম্পর্কে সমস্ত কথা বলছি। দারুণ ইন্টারেস্টিং। প্রথম শতকে তৈরি হওয়া এই গ্রাম এখনও তাদের সেই কৃষ্টি কালচার ধরে রেখেছে। দেখুন, এদিকের গেটটা পাথর দিয়ে তৈরি, 2টো গেট রয়েছে এই গ্রামে ঢোকার। পুরো গ্রামটাই কিন্তু ফোর্ট। উত্তর দিকে একটা গেট আছে, দক্ষিণ দিকে একটা গেট রয়েছে। আমরা ঢুকছি উত্তর দিকের গেট দিয়ে। আর একটুখানি সিঁড়ি রয়েছে যেখানে এসে গাড়ি দাঁড়াবে, তারপর এই সিঁড়ি দিয়ে উঠে ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটাই উত্তর দিকের গেট। এখানে বাস করেন মনপাও প্রজাতির মানুষেরা, 40 ঘর মতো মানুষ এখানে বাস করেন। চলে এসেছি গেটের কাছে। এই হচ্ছে গেট। এবং দেখুন, গ্রামটা চারিদিক দিয়ে পাথরের দেওয়ালে ঘেরা। দরজার ওপর দিকে কিছু এমব্লেম রয়েছে, পাথরে খোদাই করা, কিছু লেখাও রয়েছে তাতে। কাঠের দরওয়াজা রয়েছে এখানে। প্রত্যেক দিন সন্ধেবেলায় এই কাঠের দরজা বন্ধ করা হয়। আর দরজা বন্ধের সময় এখানে যিনি রক্ষী থাকেন, তিনি চেঁচিয়ে সারা গ্রামকে জানান দেন যে দরজা বন্ধ করা হচ্ছে। এই হচ্ছে
বাড়ি। দেখুন বাড়ি প্রত্যেকটা পাথর দিয়ে তৈরি। পুরো গ্রামটাই অ্যাকচুয়ালি দুর্গ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে ওয়েবসাইট আছে তাদের মতে এই পুরো গ্রামটাই একটা মনুমেন্ট। খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে তৈরি মনপা জনজাতিদের থেমবাং হেরিটেজ ভিলেজটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে রয়েছে। মনপাদের মূল জীবিকা কৃষিকাজ আর পশুপালন। এনাদের উৎসমূল তিব্বতে হলেও বর্তমানে অরুণাচলের তাওয়াং আর ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে এই মনপা জনজাতিরা বেশিরভাগই বসবাস করেন। জ্বালানি হিসেবে এনারা মূলত কাঠেরই ব্যবহার করেন এখানে। এটা হচ্ছে দক্ষিণ দিকের গেট। এই গেট দিয়ে বাইরে বেরোলেই ও পাশে একটা স্কুল রয়েছে আর একটা খেলার মাঠ রয়েছে। এই হলো দক্ষিণ দিকের গেট, বাইরে থেকে ভিউ। এখন তো আধুনিকতার ছোঁয়া লেগেছে, ইলেকট্রিক কারেন্টও রয়েছে আর পুরো গ্রামটায় সিসিটিভি রয়েছে। আগে এখানে একজন রাজা ছিলেন, তিনি দিরাং থেকেও ট্যাক্স কালেক্ট করতেন। এই নিয়ে অনেক ঝামেলাও ছিল। ব্রিটিশ আমলে 1913 সালে লেফটেন্যান্ট কর্নেল FM বেইলি আর ক্যাপ্টেন মুর্শেদ ওনারা দক্ষিণ তিব্বত থেকে এখানে এসে উপস্থিত হন। যে রাস্তা ধরে এসেছিলেন তাকে বলা হয় বেইলিস ট্রেল। আর 1962 সালের যুদ্ধের সময় চাইনিজ আর্মি কিন্তু ওই বেইলিস ট্রেল ধরেই বমবিলা আক্রমণ করেছিল। বা তখন এই জায়গাটা, এই যে গ্রামটা, এটা পুরো যুদ্ধের এপিসেন্টার ছিল। প্রচুর গোলাবর্ষণ হয়েছিল এই অঞ্চলে 62 যুদ্ধের সময়। এই হচ্ছে খেলার মাঠ আর স্কুল। গভর্নমেন্ট হাই স্কুল বোধহয় লেখা রয়েছে থেমবার্গ। আর ওই ওপরে ওখানে গ্রাম। বেশ প্রাচীন জায়গা, বুঝতেই পাচ্ছেন এই থেমবাং। এই গ্রামের চারদিকে যে বাড়িঘরগুলো রয়েছে আধুনিক, এগুলো কিন্তু থেমবাংয়ের অধিবাসীদেরই বাড়ি, বাইরের লোকেদের নয়, বাইরে থেকে আসা মানুষদের নয়। এটা কি এখানে খেলা চলছে। এনারা সেই যে ছেলেরা, এরা সবাই এই গ্রামেরই অধিবাসী। আমি কথা বললাম। আপনার নাম क्या है भाई? ओके, यहाँ हाँ हाँ बनाए ओके। ঘড়িতে এখন 5:05। আমরা এসে পৌঁছলাম দিরাং মনাস্ট্রিতে। বেশ সুন্দর এই দিরাং মনাস্ট্রি, দারুণ কালারফুল, অন্যান্য মনাস্ট্রির মতোই। মনাস্ট্রির উল্টো দিকের ভিউটাও দারুণ সুন্দর। সাম্প্রতিক অতীতে মানে গত দশকেই তৈরি সম্পূর্ণ হয়েছে এই মনাস্ট্রি। 2009 সালে দলাই লামাও এসেছিলেন এখানে যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল। চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে অসাধারণ সুন্দর কালারফুল এই মনাস্ট্রি। রয়েছে প্রচুর ফুল গাছ আর অর্কিড। দিরাং ভ্রমণে অবশ্য গন্তব্য এই মনাস্ট্রিটি। দিরাং মনাস্ট্রি দেখে নিয়ে আমরা এখন নেমে এলাম দিরাং বাজারে। গাড়ি ওপরে পার্ক করা রয়েছে, এখানে গাড়ি পার্ক করা অসুবিধে। দিরাং বাজারের পরিবেশটা একটু দেখে নিন। এই হলো দিরাংয়ের মেইন মার্কেট। বেশ জমজমাট জায়গায় দিরাং। অরিজিৎ আর সঞ্জীব আসছে, আমরা চা খাবো বলে এখানে চলে এলাম। এখন একটা ক্যাফে খুঁজছি বা চায়ের দোকান খুঁজছি। হ্যাঁ, এদিক দিয়ে ভাই আমাদের ওখানেই সুবিধা, যেখানেই হাত বাড়াবে চা বিস্কুটের দোকান সব জায়গায় আছে। মানে বাঙালি আড্ডাবাদ জাতি তো, সেই জন্য চায়ের দোকান বোধহয় বেশি। হ্যাঁ, এখানে আড্ডাবাজি লোকের সংখ্যা তার মানে কম। দেখিস 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 এপাশে চলে আয়। ঠিক ঠিক, আড্ডাবাজ লোকের সংখ্যা কম। এখানে প্রচুর জ্যাকেট ট্যাকেট বিক্রি হচ্ছে। দেখুন, শীতের জামা কাপড় এখানে প্রচুর বিক্রি হচ্ছে। আপনারা জানেন, যারা আগের পর্ব দেখেছেন, গতকাল আমি খেপে গিয়ে একদিনে 2টো কিনে ফেলেছি না। আজকে আর কিছু কিনবো না।
এবং আমি ভাবছিলাম যে ওই 1000 টাকা করে কিনে বেশ জিতেছি, কিন্তু সকালে মৈত্রীকে যখন দেখালাম, মৈত্রী বলছে এইগুলো আমি 500 টাকা করে কিনে দিতাম তোমাকে। স্বাভাবিক ব্যাপার, আমিও তো কালকে তোকে সেটাই বলছিলাম যে কিনে ফেললি, অবশ্য তুই কিনেছিস তোর রংটা পছন্দ হয়েছে, মেটেরিয়াল না কালারটা তোর কাছে ম্যাটার করেছে। ক্যামেরায় বেশ ভালো লাগছে, এই যে এটা কিনেছি। যাই হোক, দেখা যাক। এই খোঁজ ভাই, চায়ের দোকান খোঁজ। চা কোথায়? খুঁজছি ভাই, এই তো ব্রিউড কফি লেখা আছে, একটা ক্যাফে উপরে। ও এই যে পাওয়া গেছে, চলো। এই যে দেখো, ভারতে আছো, বুঝতে পারছো তো? হ্যাঁ, ওয়েলকাম টু ইন্ডিয়া। ওয়েলকাম টু ইন্ডিয়া। আহা, কি সুন্দর লাগছে। ছিট কাপড়ের ডিজাইন হয়ে গেছে পুরো। ব্যাপারটা হচ্ছে এখানে কফি মেশিন খারাপ হয়ে গেছে, আজকে এখানে কফি পাওয়া যাবে না। এখানে সুন্দর প্যাস্ট্রিজ আর কেক রয়েছে। এই চিজ কেকটা দেখে ভালো লাগলো, এই ফ্রেশ না, পুরা ফ্রেশ। 160 টাকা করে নিচ্ছে এক পিস চিজ কেক। এতটাই বড়, আমাদের 4 জনেরই হয়ে যাবে একটু একটু করে। বললো নিচে বাইরে কফি আছে, ওখান থেকে কফি খেয়ে নাও। 1 প্লেট 2 প্লেট, আমরা এখন 3 প্লেট পকোড়ায় আছি। দারুণ পকোড়া খেলাম এই দোকানটায়, ভালোই হয়েছে। ওখানে কফি না পেয়ে সাধারণ পকোড়া। ওরা চা খেলো, এখানে দুধ চা আমি আর খাইনি। কেকটা খেলাম, কেকটা ভালো ছিল। ওপর থেকে যে চিজ কেকটা নিয়ে এলাম, ওটা দারুণ ছিল। এই ছিল আমাদের শান্তি ভ্যালি আর দিরাঙের গল্প। পরের দিন সেলাপাস হয়ে আমরা যাব তাওয়াং। সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।